শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সাহিত্য একাডেমির যুব পুরস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। সাহিত্যক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দেশের 23 জন তরুণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত হলেন। গত শুক্রবার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক নবীন এই প্রতিভাবানদের হাতে স্মারক ও পুরস্কার স্বরূপ 50,000 টাকার চেক তুলে দেন। এ রাজ্যে দুজন সাহিত্যিক এবার এই সম্মানে ভূষিত হয়েছেন। বাঁকুড়া জেলার সোনামুখীর 26 বছরের হামিরুদ্দিন মিদ্দা তাঁর বাংলা ছোট গল্পের বই মাঠ রাখার জন্য পুরস্কৃত হয়েছেন। অনুষ্ঠান শেষে আমাদের প্রতিনিধিকে হামিরুদ্দিন বলেন, নিভৃত সাহিত্য সাধনাতেই তাঁর আগ্রহ বেশি। পেশায় কৃষিজীবী হামিরুদ্দিন ইতিমধ্যেই ছোট গল্পের বই আজরাইলের ডাক প্রকাশের পর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ইলাচাঁদ স্মৃতি পুরস্কার ও কৃত্তিবাস পত্রিকার পক্ষ থেকে সন্দীপন চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। একটি ক্ষুদ্র কৃষক পরিবারে আমার জন্ম। চাষবাস এটাই হলো আমাদের পেশা। ছোট থেকেই মাঠ ঘাট এইসবের প্রতি একটা সূক্ষ্ম ভাব আছে। তো সেই অভিজ্ঞতারই কথা আমি গল্পে লিখি এবং আমার যে গল্পগুলো সেই গল্পগুলো সরাসরি জীবনের অভিজ্ঞতা থেকেই তুলে এনেছি। লেখালেখিটা আমি শুরু করেছি 2016 সাল থেকে। আমার প্রথম গল্প সংকলন বেরিয়েছে 2019 সালে। যতদিন আমি লিখতে শুরু করেছি কোনোদিনও ভাবিনি, কোনো কিছু ফলের আশা না করেই লিখে গেছি। কখনো ভাবিনি পুরস্কার, সম্মান, হয়তো সম্মাননা। তো নিজের কাজটি আমি করে গেছি অন্ধকার ঘরের কোণে বসে। আমি কলকাতা থেকে থাকি অনেক দূরের একটি গ্রামে, বাঁকুড়ার সোনামুখীর রূপপালে। তো সেখান থেকে আমি চর্চাটা করে যাই। কলকাতাও আমার খুব একটা আসা হয় না। প্রোগ্রাম পড়লে, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ হলে তখনই আসা হয় এবং সেই সাধনার ফল আপসে আপসে এসেছে এবং সত্যি আজ গর্বিত এই সাহিত্য একাডেমি যুব পুরস্কার প্রাপ্তিতে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলার ছেলে বাংলায় পুরস্কার নিল, এর চেয়ে আনন্দ আর হয় না। এটি 18টি গল্পের সংকলন। সাঁওতালি ভাষায় সাহিত্য কৃতির জন্য পশ্চিম মেদিনীপুরের বাপি টুডু এবার সাহিত্য একাডেমি সম্মান পেয়েছেন। প্রথম কবিতার বই জাতীয় পুরস্কার পাওয়ায় বাপি এদিন ছিলেন খুবই আবেগপ্রবণ। খুব ভালো লাগছে এবং আরও আগ্রহ বাড়ছে লেখার, সাহিত্য লেখার। আরও আমি ছোট গল্প বেশি লিখি, কবিতা 1-2 লিখি। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করতে উঠে একাডেমির উপসভাপতি বিশিষ্ট লেখক কুমুদ শর্মা বলেন, বর্তমান সময়ে সমাজ মাধ্যম সবার কাছে নিজের সৃষ্টিশীলতাকে তুলে ধরার যে সুযোগ করে দিয়েছে সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করা সকলের প্রয়োজন। দেশের তরুণ সাহিত্যিকরা এ বিষয়ে বিশেষ পথ দেখাতে পারেন। जल्दबाजी वाला साहित्य जो है जल्दी खत्म भी हो जाता है। थोड़ा रुकिए, ठहरिए। आपके भीतर जो हृदय है, उसके भीतर जो स्पंदन है, वो जीवन की चिंताओं से जिस तरह से धड़कता है, प्रेम में सरोवर होते हैं तो कल्पना और सपनों की न जाने किस उड़ान को भरता है, उसको आराम से महसूस करने दीजिए। वो जमीन जब पक जाए तब उस पकी हुई जमीन से लेखन की फसल को तैयार कीजिए। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক কে শ্রীনিবাস রাও, কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্টজন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে দুদিনের উত্তর পূর্বাঞ্চলের 47তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হল গত শুক্রবার। দেশের 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ওড়িশা থেকে 85টি স্কুলের 155 জন এবং 17টি ইঞ্জিনিয়ারিং কলেজের 67 জন ছাত্রছাত্রী এতে অংশ নেয়। মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী আকাশবাণীকে বলেন, সমাজের ক্ষেত্রে কল্যাণকর বিষয়গুলির প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে। এবছরে সায়েন্স ফেয়ারের থিম হলো সায়েন্স ফর সোসাইটি। তার আন্ডারে ছেলেমেয়েরা হেলথ, তারপরে লাইফ ফর এনভায়রনমেন্ট, কম্পিউটেশনাল থিঙ্কিং, ট্রান্সপোর্টেশন, এই বিভিন্ন ব্যাপারের মধ্যে তারা তাদের স্বকীয়তাটা লোকের সামনে 3 ডাইমেনশনালি তুলে ধরতে পারে। এই ফেয়ারটা শুরু হয় ডিস্ট্রিক্ট লেভেল থেকে, তারপরে যাই হলো রাজ্য স্তরে, অবশেষে এটা পূর্বাঞ্চলীয় স্তরে এসেছে। পুরস্কার হিসেবে
কিছু ক্যাশ অ্যাওয়ার্ড পাবেন, তাদের কিছু স্কলারশিপ অ্যাকচুয়ালি দেওয়া হয় এবং তাদের আগামী দিনে সায়েন্সকে তাদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে যাতে পারে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজস্ব উদ্ভাবন থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা মডেল এই মেলায় প্রদর্শন করে। আমার নাম জয়রূপ, এর নাম শঙ্কর শুভ্র রাক্ষী, দিল্লি পাবলিক স্কুল জোকা। এটা হচ্ছে অটোমেটিক রেলওয়ে গেট সিস্টেম। অ্যাকচুয়ালি আমাদের এখানে কি হয়, যখন ট্রেন আসছে বাট গেট খোলা রয়ে গেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট অনেকটাই হচ্ছে। রিসেন্টলি খবর অনুযায়ী রাজধানী এক্সপ্রেস মানে একটা ট্র্যাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, বাট ভাগ্যবশতভাবে যে অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচে আছে। বাট এইগুলোর আমরা প্রোটেক্ট করার জন্য আমাদের এই প্রজেক্টটা বেসিক্যালি বানানো। এখানে কি হয়, একটা সেন্সার ডিটেক্ট করে যে ট্রেন আসছে, এসে ওই এরিয়াটার মধ্যে মানে অ্যালার্ম দিতে থাকে যে বাইক গাড়ি যারা যাতায়াত করছে এরা বুঝতে পারে যে ট্রেন আসছে। তার খানিকক্ষণ পরে যখন একটা সার্টেন ডিস্টেন্সে চলে আসে 500 মিটার, তখন একটা সেন্সার ডিটেক্ট করে গেট অটোমেটিক ফেলে দেয়। আর ট্রেন চলে যাওয়ার পরে গেট অটোমেটিকভাবে উঠে চলে আসে। এটা অনেকেই কোশ্চেন করে যে দুটো ট্রেন মানে কীভাবে সেন্স করছে যে গেটটা তো সাপোজ ধরো রেল গেটের মধ্যখানেই থেমে গেল, তো কী হবে? এটা আমরা দুটোভাবে কাজ করছি। ডিলে টাইমিং এক বাড়িয়ে দেওয়া যেতে পারে বা একটা করা যেতে পারে যে ওপারে সেন্সার থাকবে যেটা ডিটেক্ট করে গেট অটোমেটিকভাবে তুলে দেয়। এই গেটের সামনে অ্যাক্সিডেন্ট এইগুলো আর হবে না। ফেয়ারে এসে তোমাদের কেমন লাগলো? সত্যি আমার এই ফেয়ারে এসে খুব ভালো লেগেছে। আমরা অনেক কিছু জিনিস শিখতেও পারছি। আমরা যেহেতু এখন ক্লাস 8, তো আমরা অনেক মডেল দেখছি যেগুলো আমরা পরে বানাতে পারবো। খুব ভালো লাগছে এসে এখানে। আমার নাম দেয়াশিনী সামন্ত আর আমি এসেছি কন্টাই পাবলিক স্কুল থেকে। আমার এই মডেলটার নাম হচ্ছে স্মার্ট হসপিটাল। অ্যাকচুয়ালি স্মার্ট হসপিটাল হচ্ছে একটা ডিজিটাল নার্সিং কেয়ার সিস্টেম, যেখানে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার আমরা ডিজিটালের মাধ্যমে করে দেখিয়েছি। এখানে একটা অটোমেটিক আমরা হচ্ছে নার্সিং গাড়ি তৈরি করেছি, যেটা এই হল্টিং স্টেশনগুলো বেড মানে পেশেন্টদের ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টে না গিয়েই তারা দূরে দূরে থেকে মানে টাইমে তাদের কাছে খাবার পৌঁছে দেবে। কিন্তু একটা ফিজিক্যাল চেক আপের জন্য তো কিছু আবার ডাক্তারকে যেতেই হবে, সেটা তো নয়। এখানে আমরা একটা অটো স্যানিটেশন ব্যবস্থাও করেছি, মানে গাড়িতে হাত ধরে ধরুন আমরা মানলাম যে আমি এখানে কিছু ড্রয়ার সিস্টেম করেছি যে প্রত্যেকটা পেশেন্টের খাবার তাদের ড্রয়ারে থাকবে, কিন্তু ধরুন বাই চান্স কেউ হাত দিয়েও দিল, সেই জন্য এটা একটা অটো স্যানিটেশন সিস্টেম। মানে এটা হচ্ছে বেস্ট আইআর সেন্সার আর আরডিউনো ইউনো মানে প্রোগ্রামিং আর সেন্সার বেসড মডেল। এখানে হাত রাখলে তারা হাত স্যানিটাইজ করে তারপর এটাকে ছোবে। আর আমরা ওই ক্লিনিং সিস্টেম মানে সুইপার বয়দেরও যাতে ওই রুমে ঢুকতে না হয় সেই কারণে আমরা একটা অটো ফ্লোর ক্লিনার সিস্টেম করেছি। আর একটা সিকিউরিটি পার্ট রেখেছি, মানে এটা মর্গ করেছি। আমরা দেখেছি যে বেশিরভাগ যে ক্রাইম হয় কিছু আননোন পার্সনরা হচ্ছে মর্গ থেকে লাশ চুরি করে নিয়ে গিয়ে অনেক ক্রাইম হতে পারে। সেই জন্য এখানে প্লেন ওপেন আর ক্লোজ সার্কিট ব্যবহার করেছি। সার্কিট বন্ধ থাকলে একটা অ্যালার্ম বাজবে, সেটাকে খুলে রাখার জন্য আমরা একটা ইনসুলেটর লাগাবো, আর সেটাকে ধাক্কা মারলে ও মানে অ্যালার্মটা বাজলে কেউ বুঝতে পারবে কি আসছে। আমার নাম প্রাঞ্জিত মুহুরি, আমি ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়া থেকে এসেছি। আমি ডিএসকে ডিএভি পাবলিক স্কুল পুরুলিয়াতে পড়ি। স্টেট সায়েন্স ফেয়ারে আমার প্রজেক্ট RFID টোল ট্যাক্স প্লাজা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা জানি যে ফাস্ট্যাগ এখন সবাই ইউজ করে, কিন্তু ফাস্ট্যাগে অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। এইসব ডিসঅ্যাডভান্টেজেসগুলোকে মেটানোর জন্য আমি আমার প্রজেক্টটা বানিয়েছি। এর মধ্যে অনেক অ্যাডভান্টেজেস আছে, যেমন এটা অনেক সিকিওর, এতে ইনস্ট্যান্ট রিচার্জের ফিচার অ্যাড করেছি এবং এটা অনেক চিপ, আর এটা অনেক ছোট জায়গার মধ্যে আমি ইনস্টল করতে পারবো। আমি অন্বেষা ব্যানার্জি, আমি এসেছি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল থেকে। আমার মডেলের নাম ডিজিটালি সিকিউরড হোম আর DSH। প্রথমে এন্ট্রান্স আছে একটা আইআর প্রোটেকশন, যেখানে কেউই যখন বাইরে থেকে ঢোকার চেষ্টা করবে তখন 5টা LED জ্বলবে, একটা অ্যালার্ম বাজবে, সেই সঙ্গে বাড়ির মালিক যে থাকবে তার ফোনে একটা ফোন যাবে। এরপর আছে লেজার প্রোটেকশন, কেউ যদি বাইরে থেকে পাঁচির টপকে ঢোকার চেষ্টা করে তখনই একটা ব্লকেজ হবে, ফলে 5টা LED জ্বলবে, একটা অ্যালার্ম বাজবে আর সেই সঙ্গে ফোন আসবে। আমরা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি। আমার নাম অর্ণব সামন্ত। আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম নিয়ে ডিল করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে ফেব্রিক ইন্ডাস্ট্রিতে ফেব্রিকের মধ্যে যদি ডিফেক্ট থাকে তো ফেব্রিকের দাম প্রচুর পরিমাণে কমে যায়। এবার এখনও পর্যন্ত ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই এই ফেব্রিক ডিফেক্ট ডিটেকশন ম্যানুয়ালি করা হয় লোকজন দ্বারা। তো এর ফলে কি হয়, ডিফেক্ট একজন মানুষ সবসময় একই অ্যাকুরেসির সাথে ধরতে পারে না, এবং একজন মানুষ ডিফেক্ট ধরে প্রোডাকশন হয়ে যাওয়ার পর ডিউরিং প্রসেসিং ডিফেক্ট ধরার কোনো উপায় থাকে না। তো আমরা একটা কম্পিউটার ভিশন বেসড টেকনিক এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যেটা কি করছে, একটা ক্যামেরা আছে পাই ক্যামেরা, যেটা আমরা প্রসেসর হিসাবে ইউজ করছি, এটা রাসবেরি পাই 3B মডেল ইউজ করেছি। তো কী হচ্ছে, আমাদের কাছে একটা কাপড়ের রোল আছে, রোলটাকে আমরা ড্রাইভ করছি ডিসি গিয়ার মোটর দ্বারা। একটা মোটর কী করছে, কাপড়টাকে গোটাচ্ছে, একটা মোটর কাপড়টাকে ছেড়ে দিচ্ছে। তো এর মাঝে আমরা ক্যামেরাটা রেখেছি, ক্যামেরাটা কী করছে, কন্টিনিউয়াস ইন্সপেকশন করছে। যেই মাত্র ডিফেক্ট থাকবে তো মোটরটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, যখন ডিফেক্ট থাকবে না তো কন্টিনিউয়াসলি প্রোডাকশন হতে থাকবে।
রবীন্দ্র সদন নন্দন চত্বরে গত রবিবার শেষ হল 5 দিনের লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। এই মাসের 10 তারিখ একতারা মুক্তমঞ্চে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাকার ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সারা রাজ্য থেকে 460টি লিটল ম্যাগাজিন এবারের মেলায় অংশ নিয়েছে। কবি সম্মেলনে উপস্থিত থেকেছেন 7 শতাধিক কবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রতিদিন একতারা মুক্তমঞ্চে পরিবেশিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। লিটল ম্যাগাজিনের স্টলে আরাত্রিকের সম্পাদক বিশিষ্ট কবি দুর্গাদাস মিদ্যা সহ অন্যান্যরা আমাদের প্রতিনিধিকে জানালেন এবারের মেলায় তাঁদের অভিজ্ঞতার কথা। বর্তমান সময়ে প্র্যাকটিক্যালি আমরা যদি খুব ভালোভাবে বিচার করে দেখি তাহলে আমাদের ভোগবাদের উন্নতিটা হয়েছে, কিন্তু সংস্কৃতির যে চর্চার উন্নতি একটু নিম্নগামী বলেই মনে হচ্ছে। যে কারণে এখন সেরকম নাটক রচনা হচ্ছে না, সিনেমা রচনা হচ্ছে না। ঠিক সেই কারণেই সাহিত্য কিন্তু ততটা ভালো এখন হচ্ছে না। আমরা যে স্তর পেরিয়ে এসেছি সেই স্তরকে ধরলে সাহিত্য কিন্তু সৃষ্টিশীলতার দিক থেকে খানিকটা অধোগতিই বলা যেতে পারে। নতুন যে কাজ করলেন সেটা সম্পর্কে 2-4 কথা। নতুন হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে বর্তমান সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, তিনি পরপর 2বার সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। একবার মৌলিক রচনা বীরবলের জন্য আর একবার অনুবাদের জন্য পেয়েছেন। একমাত্র ব্যতিক্রমী সাহিত্যিক বাংলায় যে যিনি 2বার 2টি বিষয়ে সাহিত্য একাডেমি পেয়েছেন। তাকে নিয়ে আমরা এই সংখ্যাটা করেছি এবছর। সেটা হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরাত্রিকের 27 বর্ষের দ্বিতীয় সংখ্যা। আমি সাহিত্য সৃজনীর তরফ থেকে বলছি, সম্পাদক মানসী। আমাদের পত্রিকা বছরে 2টো বেরোয়, বিষয়ভিত্তিক। একটা হয় বিশেষ সংখ্যা, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক, আর একটা উৎসব সংখ্যা, সেটা হচ্ছে লোক উৎসব নিয়ে হয়। বিভিন্ন আঙ্গিকে লোক উৎসব, বিভিন্ন ধরনের লোক উৎসবগুলোকে আমরা তুলে ধরি। এবারের আমার সংখ্যা ছিল, এটা আমার 2য় বর্ষ, এবং এবারের সংখ্যা ছিল লোক সংস্কৃতি। বিভিন্ন রকমের অবলুপ্ত লোক সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরেছিলাম। আগামী সংখ্যা হবে লোক সম্প্রদায়, আর এবারের উৎসব সংখ্যা ছিল একদম কমপ্লিটলি লোক উৎসবের ওপরে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির এই যে লিটল ম্যাগাজিন মেলায় আগের থেকে তফাৎ হচ্ছে এটাই, আমরা প্রচুর আগে মুষ্টিমেয় কয়েকজন আমরা হয়তো বসতে পারতাম। এবছর আমাদের স্টল সংখ্যা হয়েছে 460, এবং আমরা এখানে পুরোটাই ফ্রিতে পাই। তার সঙ্গে আমাদের টিফিন, আমাদের জল, এগুলোর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আগে এগুলো থাকতো না, এবং এগুলো আমাদের অনেকটা উপকার দেয়। আর আমি পত্রিকাটা করি এই কারণে, পরিবেশ, আমার সংগঠনে আমরা পরিবেশ নিয়ে আমরা কাজটা করি। আমরা গাছ লাগাই, মাছ ছাড়ি। সেটা যদি আমরা লেখার মাধ্যম দিয়ে আরো অনেকের কাছে পৌঁছে দিতে পারি, এবং লিটল ম্যাগাজিন তো সেই বার্তাটাই সবাইকে পাঠায়। বারণ রেখার পক্ষ থেকে আমি অরূপ বসু বলছি। বারণ রেখা একটি গবেষণাধর্মী বিষয়ভিত্তিক পত্রিকা। কোনো সংখ্যাটা আদিবাসীর ওপর, কোনোটা কলকাতার ওপর, এরকম একটাই বিষয় ধরে প্রায় 500 পাতার বই বা পত্রিকা তৈরি হয়। আর এছাড়াও এদের প্রকাশনী থেকে কিছু ভিন্ন ধরনের বই বেরোয়। এ পর্যন্ত 12টি সংখ্যা বেরিয়েছে। আদিবাসী, অরণ্য, চরাচর, অভিযান, কলকাতা, এবং কলকাতা নিয়ে একটা সিরিজ আছে। কলকাতা থিয়েটার নিয়ে অন্যান্য বিষয়গুলোও এখানে আছে। এছাড়া এই পুরো কাজটার শুরুতে যিনি ছিলেন কাণ্ডারির ভূমিকায়, তিনি সুকুমারী ভট্টাচার্য। এই সুকুমারীকে নিয়ে একটা বড় কাজ আছে, সুকুমারী জীবন ও জিজ্ঞাসা বলে। সুকুমারীদি একটা কথা বলতেন যে আমাদের বইটা হবে গবেষণাধর্মী। সেটা যেমন পিএইচডি স্টুডেন্টদের, অধ্যাপকদের, গবেষকদের কাজে লাগবে, তেমনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর যে মেধাবী ছাত্রটির লেখাপড়া বন্ধ হয়ে এলো, সেও যেন তার মনের খোরাক, বিদ্যে বুদ্ধির খিদেটা এই পত্রিকা পড়ে, এই বইগুলো পড়ে মেটাতে পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ। আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান? ইমেলে জানান, অথবা আকাশবাণী সংবাদে সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে নমামি বসু রুদ্র, সংকলন অভিজিৎ চক্রবর্তী, প্রস্তুতি পার্থ ঘোষ।